কাল থেকে অফিস আদালত খোলায় রাজধানীর পথে জনস্রোত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ, ট্রেন লঞ্চেও ভিড়। 5 জেলায় সড়কে ঝরল 10 প্রাণ। দেশের 58 জেলায় ডেঙ্গুর চোখ রাঙানি, বাড়ছে প্রাণহানি। 50% রোগী বরিশাল বিভাগের। হটস্পট বরগুনা। কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। সিলেটে 2 উপদেষ্টার গাড়ি বহর আটকে পাথর ব্যবসায়ীদের বিক্ষোভ। আর কোনো কোয়ারি লিজ দেবে না সরকার। শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের আশ্বাস। ট্রাম্পের শুল্ক হার এড়াতে ভিন্ন কৌশলে গার্মেন্টস মালিকরা 5 জুলাইয়ের মধ্যে পোশাক রফতানি তোড়জোড়। অগ্রাধিকার ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবং কক্সবাজারের উখিয়া টেকনাফের ক্যাম্পে বন্ধ শিক্ষা কার্যক্রম, হুমকিতে লাখ লাখ রোহিঙ্গা শিশু। অপরাধে জড়ানোর শঙ্কা, ন্যায্যতার ভিত্তিতে সমাধান দাবি। বাংলার সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঈদের দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে অফিস আদালত। তাই বাস, ট্রেন ও লঞ্চে ভোর থেকেই ছিল ঢাকামুখী জনস্রোত। পরিবারের সঙ্গে আনন্দ সময় কাটিয়ে ইটকাঠের নগরীতে ফিরছেন কর্মজীবী মানুষ। আর এতে সড়কে দেখা যায় তীব্র যানজট। যমুনা সেতু এলাকায় 10 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ লাইন। এতে ভোগান্তিতে পড়েন রাজধানীমুখী মানুষ। তবে লঞ্চ, ট্রেনে নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। প্রিয়জনের সঙ্গে কাটানো সুখস্মৃতি, ঈদের আনন্দ ফিকে হয়ে আসে কর্মব্যস্ত নগরী ঢাকায় ফেরার পথেই। শনিবার সকাল থেকেই বাস কাউন্টারগুলোতে দেখা যায় যাত্রীদের জটলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজ নিজ গন্তব্যে যেতে কাউন্টারগুলোতে গণপরিবহনের জন্য অপেক্ষমান যাত্রীর সংখ্যাও বাড়তে থাকে। শনিবার ভোর থেকেই যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে ছিল গাড়ির দীর্ঘ লাইন। এতে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। এ সময় অনেকটা থেমে থেমে গাড়ি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেই সঙ্গে তীব্র গরম ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। প্রচুর জ্যাম, আমি সনকা থেকে জ্যাম ঠেলে আসতেছি। এই বড় দরকার থেকে হচ্ছে রাত্রে 9টা বাজে, এই পর্যন্ত এখনো পৌঁছায় নাই গাজীপুরে। প্রায় 10 ঘন্টার মতো সময় চলে গেছে অলরেডি। যে পরিস্থিতি দেখা যাইতেছে তাতে দেখা যাইতেছে যে আমার ঘর আজকে ঢাকা যাওয়া হবে না। গাড়িও কম এবং ভাড়াও দ্বিগুণ, সিট তো নাই। এদিকে ভিন্ন চিত্র রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। যাত্রী চাপ থাকলেও নেই ভোগান্তি। সরকারি ছুটি বেশি থাকায় অনেকটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। ঈদটা আলহামদুলিল্লাহ ভালো কাটছে, আর কোনো ভোগান্তি হয় নাই। আমাদের ঈদ উদযাপন খুব সুন্দর হয়েছে। আমরা গ্রামে ঈদ কাটিয়ে তারপরে আমরা টুরিস্টে গেলাম, ঘুরে আসলাম। ঘুরে এখন অনেক ভালো লাগলো। এখন মনে করেন যে যার যার কর্মস্থলে এখন ছুটব। ভার্সিটি খুলে গেছে, ক্লাস শুরু, পড়াশোনা শুরু, আবার ব্যস্তময় জীবন শুরু আর কি। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও। দীর্ঘ ছুটির শেষ দিনে রাজধানীমুখী যাত্রীদের ভিড় থাকলেও ভোগান্তি না থাকায় স্বস্তির প্রকাশ করেন যাত্রীরা। তবে ভোগান্তিহীন যাত্রা শেষে সড়কে উঠতেই যানজটে পড়েন যাত্রীরা। সদরঘাট থেকে তাঁতিবাজার পর্যন্ত পুরো এলাকায় 2 ঘন্টারও বেশি সময় ধরে থাকে যানজট। ভিড়ও কম, আমরা সেফলি এসেছি, আবার সেফলি যাচ্ছি। কোনো হয়রানির ভিতরে ভোগান্তি পড়িনি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছে আমরা। দীর্ঘ এই লম্বা ছুটিতে ঈদ আনন্দকে অবশ্যই বাড়িয়ে দিয়েছে। এত মানুষের চাপের কারণে 1 থেকে 1.5 ঘন্টা লাগতেছে এখানে আসার জন্য। ঈদুল আজহার লম্বা ছুটি শেষে 15 জুন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে অফিস আদালত। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ঢাকামুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আছেন মোজাফফর হোসেন জয় এবং বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার প্রবেশদ্বার, উত্তরবঙ্গের প্রবেশদ্বার, ঢাকার উপকণ্ঠ নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলের ত্রিমোড় যে রাস্তা রয়েছে এই কারণে কিন্তু শেষ যাত্রায় কিন্তু রাজধানীমুখী ফিরছে মানুষ, যার ফলে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। আমরা ট্রাফিক পুলিশ পেরেছি মূলত মহাসড়কে বাইপাইল পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি গাড়ি এবং ধীরে ধীরে চলছে। একই সাথে কিন্তু আমরা পুলিশ মহাসড়ক
রয়েছে আপনার 22টি জেলার, যার ফলে কিন্তু 22টি জেলা থেকে একযোগে মানুষ চলে আসছেন রাজধানীর মুখে, যার এই সড়কটিতে। একই সাথে কিন্তু যমুনা সেতু হয়ে গাজীপুর হয়ে চন্দ্রা হয়ে কিন্তু মূলত এই সড়কটি গিয়ে পৌঁছেছে ঢাকা। 10টি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আজকে সকাল থেকেই আমরা দেখেছি বরিশাল কেন্দ্রীয় নতুল্লাদ বাস টার্মিনালেও সেখানেও যাত্রীদের ভিড় রয়েছে এবং আজকে যেহেতু ছুটি শেষ হয়ে যাচ্ছে, ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে, আগামীকালকে শুরু হবে মানুষের কর্মস্থলের কর্মপ্রতিষ্ঠানগুলো শুরু হয়ে যাবে। ফলে মুহূর্তে রাজধানী ঢাকা সহ তার গন্তব্যে পৌঁছতে যে যেভাবে পারছে সে কিন্তু সেভাবেই কিন্তু আসলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মুহূর্তে আছি বরিশাল নদী বন্দরে আমি রয়েছি। আজকে সাধারণত বরিশাল থেকে এখন পদ্মা সেতু হবার পর 2 থেকে 3টি লঞ্চ ছাড়ে, তবে ঈদের বিশেষ সার্ভিস এই মুহূর্তে চলছে, সেই কারণে প্রতিদিন 8 থেকে 12টি লঞ্চ কম বেশি ছেড়ে যায়। এখানকার লঞ্চ ব্যবসায়ীরা বলছেন যে যদি যাত্রী চাপ বাড়ে সেই ক্ষেত্রে লঞ্চের সংখ্যাও আরও বাড়ানো হবে এবং বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ BIWTA থেকে জানানো হয়েছে যাত্রী নিরাপত্তা তারা সব ধরনের ব্যবস্থা রেখেছে। তবে কার্যত আমরা দেখছি গেল কয়েকদিন পর্যন্ত প্রত্যেকটি লঞ্চ কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পাশাপাশি যে ডেকগুলো রয়েছে সেই ডেকে ছাপিয়ে বারান্দা যে লঞ্চে সেই বারান্দায়ও চাদর বিছিয়ে যাত্রীরা অবস্থান করছে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোনো টিকিট খালি নেই, এগুলো অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণী বলতে কেবিনের টিকিট এবং দ্বিতীয় শ্রেণী বলতে লঞ্চের যে সোফাগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে গেছে। এখন সাধারণ তৃতীয় শ্রেণীর যে সিটগুলো রয়েছে অর্থাৎ ডেকে যে সিটগুলো রয়েছে সেইগুলোতে যাত্রীরা এসে চাদর বিছিয়ে যে যাবার মতো যেরকম যেভাবে পারছে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাধারণত লঞ্চ বরিশাল থেকে রাত 8টার পর ছাড়া শুরু হয়, অর্থাৎ 8:30 থেকে 9টার মধ্যে এক এক করে লঞ্চ ছাড়বে এবং অতিরিক্ত যাত্রী যাতে কোনো লঞ্চে বোঝাই করতে না পারে সেজন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে। গেল কয়েকদিন পর্যন্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এখানে প্রতিদিনই অভিযান পরিচালিত হচ্ছে এবং আমরা দেখেছি ঈদের আগে যখন ঘরমুখো মানুষ বরিশালের উদ্দেশ্যে এসেছিল তখন একটি লঞ্চ অর্থাৎ কীর্তনখোলা 10 লঞ্চ অতিরিক্ত যাত্রী বোঝাই এবং যাত্রীদের সাথে অসদাচরণ করার জন্য লঞ্চটির রুট পারমিট বাতিল করা হয়েছে এবং তাদের এক নিয়মিত মামলা করার ফলে 2 জনকে আটক করা হয়েছে এবং আজকে রাত 8:30 থেকে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। চিরচেনা সেই রূপে বরিশাল নদীবন্দর ফিরেছে কার্যত। আমরা দেখেছি যে পদ্মা সেতু চালু হবার পর সাধারণত দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াতের তাদের ধরনটা এখন সড়ক পথকেই বেছে নিয়েছে। তবে অনেক যাত্রীরা বলছেন পরিবার নিয়ে তারা ঈদের ছুটি কাটাতে যখন এই গ্রাম অঞ্চলে আসছেন তারা তখন একটু আরামদায়ক যাত্রা হিসেবে ঝক্কি ঝামেলা এড়াতে লঞ্চকেই তারা বেছে নিয়েছে এবং এই লঞ্চ ভ্রমণ কিন্তু সবসময়ের জন্যই একটু অন্যরকম সড়ক পথের থেকে আরামদায়ক, তবে সময়টা বেশি লাগে। সড়ক পথে যেমনি 3.5 থেকে বা 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মধ্যেই ঢাকা বরিশালে পৌঁছানো যায়, তবে লঞ্চের ক্ষেত্রে রাত 9টায় যে লঞ্চটি ছাড়ে সেটি আগামীকালকে আজকে রাতে যে লঞ্চটি 9টায় ছাড়বে সেটি আগামীকালকে সকাল 5টা বা 6টার দিকে গিয়ে ঢাকায় সদরঘাটে গিয়ে পৌঁছায়। দেখুন যে বিকেল এখন বাজে 6টা বাজে, যাত্রীরা কিভাবে আসতে শুরু করেছে এবং এই ভিড় কিন্তু রাত্র 9টা পর্যন্ত লেগে থাকবে এবং আজকে ধারণা করা হচ্ছে এই কোরবানির ঈদের যেহেতু এখন ফিরতি যাত্রা চলছে সব শেষ, আজকে ছুটির দিন, আগামীকালকে থেকে সমস্ত প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানই খুলে যাবে। সেই জায়গা থেকে আজকে শেষ দিন ছুটি কাটিয়ে পরিবার পরিজনের সাথে এবারের এই ঈদ যাত্রা বরিশাল নদীর পথের মানুষরা বলছে যে তারা স্বস্তিতেই তারা আজকে এখন ঈদ যাত্রা ফিরতি যাত্রা তারা করছে এবং আগামীকালকে যেহেতু প্রতিষ্ঠান তাদের কর্মপ্রতিষ্ঠান চালু হবে শেষ যাত্রাটা তারা সুন্দরভাবে নির্বিঘ্নে করতে পারবে বলে প্রত্যাশা করছে। তো বরিশাল নদীবন্দর থেকে সবশেষ বিকেল 6টা পর্যন্ত আমার কাছে এতটুকুই খবর ছিল। ঢাকামুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশাল এবং এর আগে ছিলাম সাভারে। লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, ছড়িয়েছে দেশের 58 জেলায়। বরিশালের বরগুনা হয়ে উঠেছে রেড জোন। দেশে চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5570 জন, যার প্রায় 50%ই বরিশাল বিভাগে। তবে মৃত্যুর সংখ্যায় এগিয়ে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন সারা দেশেই মশা নিধন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করলে ভয়াবহ রূপ নিতে পারে অন্যান্য জেলায়ও। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় জনমনে বাড়ছে আতঙ্ক।
রাজধানী ছাড়িয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রত্যন্ত জনপদেও। তথ্য বলছে চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও এবং সুনামগঞ্জ ছাড়া দেশের ৫৮টি জেলায় ছড়িয়ে পড়েছে এডিস মশা। এর মধ্যে ভয়াবহ পরিস্থিতি বরগুনায়। ১৩ জুনের সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগেই ১২৪ জন আক্রান্ত, যার মধ্যে ৬৭ জনই বরগুনার। মৃত্যুবরণ করা ৫ জনের মধ্যে ৪ জন বরগুনার আর ১ জন ঢাকার। এমন চিত্রকে আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞরা। বলছেন এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। এখনও কিন্তু সিজন শুরু হয়নি। সামনের দিনগুলোতে ডেঙ্গু আরও বাড়বে। আগামী মাস, তারপরের মাসে ডেঙ্গু আরও বাড়বে। হাসপাতালগুলোকেও প্রস্তুতি থাকা দরকার যে বেশি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করার জন্য তাদের যেন প্রস্তুতি থাকে। সঙ্গে সঙ্গে আমি আরও কয়েকটি জেলার কথা বলতে পারি যে এই জেলাগুলোতে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আগামী দিনগুলোতে খারাপ হবে। তার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার। শুধু রাজধানী নয়, সারা দেশেই মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ডেঙ্গুর সংক্রমণ এলাকাগুলোতে সব জায়গায় এটা দরকার আছে। যদি কোথাও এরকম সম্ভাবনা দেখা যায় সেখানে নিয়মিত বিরতিতে কীটনাশক ছিটালে বা ডেঙ্গু নিরোধ যে আছে ওষুধপত্র আছে সেগুলো ব্যবহার করলে এটা কমে আসবে। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে ২০০ মিটারের মধ্যে ফগিং করে, লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮ জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগ হলেও মৃত্যুহার বেশি ঢাকায়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। এরই মধ্যে প্রায় ২,০০০ বাসিন্দা আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ১৬ জন। তবুও কর্তৃপক্ষের টনক নড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের। স্ত্রী এবং এক কন্যা শিশু নিয়ে সুখের সংসার বরগুনার রাজনের, কিন্তু তার সব স্বপ্ন কেড়ে নেয় ডেঙ্গু। ৬ জুন ২৭তম জন্মদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী জেরিন। পরের দিন তাদের তৃতীয় বিবাহবার্ষিকীতে জানাজা শেষে জেরিনকে দাফন করা হয়। এমন অনেক পরিবারই এখন ডেঙ্গুর থাবায় অসহায়। বরগুনায় হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালে তিল ধরার ঠাঁই নেই। এখন পর্যন্ত প্রায় ২,০০০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আর মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ১৬তে। পরিস্থিতি উন্নতি করতে মশার আবাসস্থল ধ্বংসের বিকল্প নেই বলে জানান চিকিৎসক। এই সাজানো সংসার থেকে যে এত তাড়াতাড়ি চলে যাইবে এত কম বয়সে আমরা কোনোদিনই ভাবতে পারিনি। শিয়ারি বলেন এবং ফ্লোর বলেন সব জায়গায় কিন্তু রোগী আর রোগী। যার যার বাসার আশেপাশে রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, জমা পানি না থাকলে ডেঙ্গু এতখানি বিস্তার লাভ করত বলে মনে হয় না। এই অবস্থায় পৌর কর্তৃপক্ষ নিশ্চুপ ভূমিকা পালন করছে বলে দাবি এলাকাবাসীর। পৌরসভার যে দায়িত্ব এই মুহূর্তে পালন করা উচিত সেটা আসলে আমাদের চোখে পড়ছে না। মানববন্ধ করা হয়েছে, ডিসির মিটিং হয়েছে, হাসপাতালে মিটিং করতেছে, কোনো মিটিং কাজ করতেছে কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না। গড়ে প্রতিদিন ১৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দিনাজপুরের ঘোড়াঘাটে আমবাহী ট্রাকের সঙ্গে নাবিল পরিবহনের একটি বাসের সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এছাড়াও দেশের আরও ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় পার্ক করে রাখা ছিল আমবোঝাই একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিতে ধাক্কা দেয় পঞ্চগড় থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় বাসটি। আহত হন ২০ যাত্রী। ঘটনাস্থলেই প্রাণ যায় ৫ জনের। আহতদের উদ্ধার করে রংপুর সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। যান চলাচল স্বাভাবিক রাখতে সরিয়ে নেন দুর্ঘটনার শিকার ট্রাক ও বাস। বেপরোয়াভাবে কোস্টে আছে, টার্নিং নেই, টার্নিং নিয়ে ফলের গাড়ি যে ডালাটা আছে ওটা সহ বাঁকা করে দেয়। স্থানীয়রা বের হয়, তারপরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়, ফায়ার সার্ভিস আসে। ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাজাপুর ভান্ডারিয়া সড়কের গালুয়া পাকাপোল এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নিহত হন। আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পর্যটক বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান।
আর অবৈধভাবে উত্তোলন করা পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেছেন পাথর ব্যবসায়ীরা। দুই উপদেষ্টার গাড়ির বহর আটকে সিলেটের পাথর ব্যবসায়ীদের বিক্ষোভ, কোয়ারি লিজ দেওয়া হবে না এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশি তৎপরতায় শান্ত হয় পরিস্থিতি। এর আগে পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফাইজুল কবির খান। এ সময় পরিবেশ উপদেষ্টা জানান, পর্যটকদের টানতে পাথর কোয়ারিগুলো পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হবে বিকল্প কর্মসংস্থান, নেওয়া হবে মহাপরিকল্পনাও। আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। পরে জ্বালানি উপদেষ্টা জানান, অবৈধভাবে উত্তোলন করা পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি। তাই ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। ক্রাশারগুলো আছে এগুলোকে দেখাতে সরাতে হবে, এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ট্রাম্পের শুল্ক হার এড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক প্রবেশে এবার ভিন্ন কৌশল নিয়েছেন গার্মেন্টস মালিকরা। সম্প্রতি তৈরি করা সব পোশাক 5 জুলাইয়ের মধ্যে একসঙ্গে জাহাজে তুলে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে পোশাক রপ্তানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ছবিতে কমলদের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদালতে গড়ালো এখনো কাটেনি জটিলতা। এর মধ্যে আগামী 9 জুলাই শেষ হচ্ছে পাল্টা শুল্ক স্থগিতের 3 মাস। আগে 15% শুল্ক আদায় হলো, এখন ঘোষণা করা হয়েছে 37%। এই অবস্থায় সাময়িক সময়ের জন্য হলো ট্রাম্পের ট্যারিফ এড়াতে ভিন্ন কৌশল নিয়েছেন বিদেশি ক্রেতারা। আমাদের বায়ার আমাদেরকে একটা টাইমলাইন দিয়ে দিয়েছে যে তোমরা এই আমাদের যে অর্ডারগুলি, বর্তমান অর্ডারগুলি এই 5 তারিখের আগে শিপমেন্ট করতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি অর্ডার পাওয়া সব তৈরি পোশাক আগামী 5 জুলাইয়ের মধ্যে জাহাজে পাঠানোর কাজ শেষ করতে হবে। এমনকি গত 2 মাসে শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে 4 লাখের বেশি কন্টেনার ভর্তি কাঁচামাল পাঠিয়েছেন বিদেশি ক্রেতারা। এখনো বন্দরে পণ্যবাহী 40,000-এর বেশি কন্টেনার রয়েছে। কোনো ব্যবসার কিন্তু 35% প্রফিট হয় না, তাহলে সেটা যখন ওকে দিতে হবে, বায়ারকে দিতে হবে, না হলে আমাদের ম্যানুফ্যাকচারকে দিতে হবে, তাহলে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাড়াতাড়ি আপনার এক্সপোর্টটা করা অতীব জরুরি। তৈরি পোশাক রপ্তানিতে কাজ করে 21টি বেসরকারি অফডক। স্বাভাবিক সময়ে এইসব অফডক গার্মেন্টস পণ্য বোঝাই 2000 কন্টেনার রপ্তানি করলেও সম্প্রতি তা 3000 ছাড়িয়ে গেছে। আমরা আগে 2000 থেকে 2200 টিউ তৈরি পোশাক জাহাজীকরণ করেছি, এখন করছি প্রায় 3000 থেকে 3500 টিউ। বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়তি শুল্ক ছাড়া পণ্য পাঠাতে বন্দরের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ঈদের বন্ধে বায়ার প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত কাঁচামাল আসতে থাকায় বন্দরে কন্টেনার জটের আশঙ্কা তৈরি হয়েছে। কাস্টমস এখানে যেন কোনো ধরনের আমাদের মাল শিপমেন্ট করতে বা মাল রিলিজ করতে যেন কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় আর কি। এই অবস্থায় গার্মেন্টস শিল্পের আমদানি করা কাঁচামালের ডেলিভারি দ্রুত করার পাশাপাশি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর থেকে যে তাদের লোডিংয়ের যে প্রায়োরিটিটা রয়েছে সেটাও আমরা প্রায়োরিটিটা দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের পণ্য সঠিক সময়ে তাদের কনসাইনির কাছে পৌঁছাতে পারে। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় $836 কোটি তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। আমদানি করা কাঁচামাল যেমন সরাসরি চলে যাচ্ছে গার্মেন্টস কারখানায়, ঠিক তেমনি প্রস্তুতকৃত তৈরি পোশাক অফডক হয়ে উড়ে যাচ্ছে কন্টেনারে, আর এইসব কন্টেনার পাঠিয়ে দেওয়া হচ্ছে জাহাজে করে গন্তব্যে।
চট্টগ্রামের এসাক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে হুমকির মুখে রোহিঙ্গা শিশুদের শিক্ষা। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে ক্যাম্পের সব শিক্ষা কার্যক্রম। ইউনিসেফ তহবিল সংকট বললেও হঠাৎ করে একযোগে ছাঁটাই করে স্থানীয় শিক্ষকদের দাবি, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। এমন প্রেক্ষাপটে ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধান চায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। বাংলার সময়ে আরও থাকছে। সৈকতের শহর কক্সবাজারে এখনো ঈদের আমেজ। লম্বা ছুটিতে পর্যটক সমাগমে খুশি ব্যবসায়ীরা। বান্দরবানেও ভ্রমণ পিপাসুদের ঢল, নিরাপত্তায় সতর্ক পুলিশ। মাদারীপুরে নিখোঁজের 16 দিন পর পাটক্ষেত থেকে এক মাছ চাষির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে 29 মে সকালে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন সালাম ফকির। পরে বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। 16 দিন পর সদর উপজেলার শিলারচর থেকে দুপুরে নিজ বাড়ির পেছনের পাটক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নাটোরে আওয়ামী লীগ সমর্থিত দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে বড়াই গ্রামের দিঘির দেশপাড়া গ্রামে আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম এবং উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সমর্থকরা। আহত অন্তত 7 জন। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরিফুল ইসলামের সমর্থক রওশন আলী নামে এক বৃদ্ধের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট যশোরের রাজারহাটে ঈদ পরবর্তী দ্বিতীয় হাটও জমেনি। চামড়া উঠলেও দেখা মিলছে না ক্রেতার। প্রতি ফুট চামড়া মাত্র 30 থেকে 35 টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদার ও ব্যাপারীদের দাবি, টাকার জোগান না থাকায় বড় ব্যাপারী আসেনি, যার প্রভাব পড়েছে বাজারে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। কোরবানি ঈদের পর জমজমাট হয়ে ওঠে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজারহাট। কিন্তু এবারে চিত্র একেবারেই উল্টো। ঈদ পরবর্তী প্রথম হাটের মতো দ্বিতীয় হাটও জমেনি। প্রথম হাটের তুলনায় চামড়ার আমদানি বাড়লেও দেখা মিলছে না ক্রেতার। বিশেষ করে বিভিন্ন জেলা থেকে আগত বড় বড় ব্যাপারী ও ট্যানারি প্রতিনিধিরা একেবারেই উধাও। এই অবস্থায় চামড়ার প্রকৃত দামও পাচ্ছেন না বিক্রেতারা। মাত্র 30 থেকে 35 ফুট দরে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। এতে করে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। আমি বা শেষ এবার অর্ধেক দামে বিক্রি করতে চামড়া। সরকারের রেট দিছে 60 টাকা 65 টাকা, আনে কয় না 20 টাকা। তাহলে আমরা এই ব্যবসা কি এর করবো? আর এই মাল কি করে আমরা এই ব্যবসা করবো? হাট ইজারাদারদের দাবি, ব্যাংক খুললে কিছুটা বাড়তে পারে চামড়ার দর। ঈদের পরে 9 দিনের ছুটির কারণে ব্যাংক বন্ধ হওয়ার কারণে লেনদেনটা চামড়া ব্যবসায়ীদের সাথে হতে হয় নাই। রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে শনিবারের হাটে প্রায় 20,000 চামড়া বেচাকেনার মাধ্যমে প্রায় 1.5 কোটি টাকার লেনদেন হয়েছে। সময় সংবাদ, যশোর। ঈদের ছুটির শেষ দিনেও হাজারো মানুষের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে। 3টি পয়েন্টে ভ্রমণ পিপাসুদের সমাগমে প্রায় কানায় কানায় পূর্ণ। আনন্দ উচ্ছ্বাসে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত পর্যটকরা সাগর তীরে বিভিন্ন রাইডেও অংশ নিতে দেখা যায় ভ্রমণ পিপাসুদের। কেউ আবার ফ্রেমবন্দি করেন মুহূর্তগুলো। লাখো পর্যটকের সমাগমে ব্যস্ত সময় পার করছেন সৈকত পাড়ের ব্যবসায়ীরাও। বলছেন ঈদের টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক আসায় ভালো ব্যবসা হচ্ছে তাদের। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কাল থেকে অফিস আদালত খোলায় রাজধানীর পথে জনস্রোত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ। ট্রেন লঞ্চেও ভিড়। 6 জেলায় সড়কে ঝরল 12 প্রাণ। দেশের 58 জেলায় ডেঙ্গু চোখ রাঙানি। বাড়ছে প্রাণহানি। 50% রোগী বরিশাল বিভাগের হটস্পট বরগুনা। কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। সিলেটে 2 উপদেষ্টার গাড়ি বহর আটকে পাথর ব্যবসায়ীদের বিক্ষোভ। আর কোনো কোয়ারি লিজ দেবে না সরকার। শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের আশ্বাস। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।